ঐক্য, সংস্কার ও নির্বাচন এই বিষয় নিয়ে রাজধানীতে গতকাল এবং আজ একটি সংলাপের আয়োজন করা হয়েছে। এই সংলাপে অংশগ্রহণ করেছেন দেশের বিশিষ্টজনেরা, রাজনীতিবিদেরা এবং অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তিনিও ভার্চুয়ালি এই সংলাপে অংশগ্রহণ করেছেন। সব কিছু মিলিয়ে কীরকম ঐক্য হলো, সংলাপটি কেমন হলো সেটি নিয়ে আমরা কথা বলবো, পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো। আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, চেয়ারম্যান এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি। আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনীতি বিশ্লেষক। দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। জনাব এহসানুল হক মিলন, আপনার কাছেই জানতে চাই, ঐক্য, সংস্কার ও নির্বাচন এই বিষয় নিয়ে যে সংলাপটি হলো, কেমন ঐক্য হলো, কি হলো আলোচনায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক আলম ভাইকে। প্রথমত যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয়। এটা বিশাল আয়োজন এবং রাজনীতিবিদ, সমাজসেবী, ইন্টেলেকচুয়াল গ্রুপ হতে পেশাজীবী সকলেই সেখানে গিয়েছিল স্বতঃস্ফূর্তভাবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি উদ্বোধনী ভাষণ দিয়েছেন এবং এই ধরনের একটি আলোচনা এই মুহূর্তে হওয়া অত্যন্ত জরুরি ছিল। আয়োজকরা করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এখন সেখানে আলোচনা যা বুঝতে পারলাম, এটা একটা বিরাট ডিবেটের স্থান তৈরি হয়েছে। কেউ কেউ বলছে যে না, আগে সংস্কার হোক তারপর নির্বাচন হোক। আবার দেখা যায় যে ঐক্য না হলে সংস্কার হবে কিভাবে, আর সংস্কার না হলে নির্বাচন হবে কিভাবে। এইটি ছিল আলোচনা। এখন কে আগে, মানে চিকেন ফার্স্ট না এগ ফার্স্ট, এই ধরনের আলোচনা। তবে সংস্কার প্রয়োজন রয়েছে, এটা সকলেই এটা উপলব্ধি করে। কিন্তু সংস্কার তো একটা ধারাবাহিকতা রয়েছে। এই সংস্কার যদি সব কিছু করতে, এর মধ্যে আবার অন্য বিষয় এসছে না, আগে বিচার করতে হবে, প্রতিটি সরকারের বিচার করতে হবে, বিচারের পরে আমাদের সংস্কার পরে ঐক্য, এরপরে নির্বাচন। এখন এই যদি আবার এর মধ্যে ঢুকে যায় বিচার করতে তো সময় লাগবে, এটা তো বিরাট ব্যাপার। আবার এখন আমরা যা বুঝতে পারছি যে দুইটাকে প্যারালালি আমাদের নিয়ে যেতে হবে, ঐক্য তো থাকতেই হবে। এটা তো বিচার বিভাগের কাজ, সংস্কার করবে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিবে তার ভিত্তিতে, নির্বাচন করবে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার মিলে, তাহলে এগুলো সব সামনাসামনি দাঁড়াচ্ছে না। এটাকে আবার যদি বাইপার্টিসান করার পরে বিচারটাও আসতেছে, কারণ এখানেও কিছু কিছু দল নিয়ে কথা হচ্ছে, আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছে, তার শরিক দল নিয়ে কথা হচ্ছে, এবং বর্তমানে যে শাসন ব্যবস্থা পতিত সরকারের ফ্যাসিস্ট নিয়ে কথা হচ্ছে, এবং তাদেরকে কেন বিচার করা হবে না, এরপরে রাজনৈতিক দল যদি এসে বিচারকে বাইপাস করে, সেগুলিকেও তারা এতটা আস্থায় নিতে পারছে না। এখন বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যে আপনারা যেই দলেই ক্ষমতায় আসুন না কেন, আপনারা তো 40% ভোট পেয়ে আসছেন বা 35% ভোট পেয়ে আসছেন, তা বাকিরা কি জনগণ নয়? তাদের অনুভূতি, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়? এই নিয়ে আমাদের অভিমত হলো হ্যাঁ, সংস্কার প্রয়োজন রয়েছে, কিন্তু এই সংস্কার তো অনন্তকাল চলবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। পৃথিবী যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন আমাদের প্রয়োজন হবে আমরা তো সংস্কার করতেই থাকবো। সেই ক্ষেত্রে লিমিটেড সংস্কারের কথা আমরা বলছি, যে নির্বাচনের প্রস্তুতি চলতে থাকুক, অ্যাট দ্য সেম টাইম যেটা প্রয়োজনে রয়েছে, যেমন পুলিশের সংস্কার রয়েছে, জনপ্রশাসন সংস্কার রয়েছে, বিচার বিভাগ সংস্কারের কথা বলা হয়েছে, কারণ এগুলি না হলে তো নির্বাচন সুষ্ঠু হবে না। সেই দিকে হ্যাঁ, সংস্কার চলবে, নির্বাচনের প্রস্তুতি হবে, এটাই হচ্ছে সকলের ভিতর থেকে আসা একটা মতামত। আরো অনেক আলোচনা হয়েছে, বাট আপাতত এইটুকুই বলি। আপনি সংস্কারের কথা বললেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কঠিন প্রশ্ন করেছেন। তিনি বলেছেন সংস্কার করুন, কিন্তু বাস্তবায়ন করবে কে? সংস্কার নিয়ে কি কোনো প্রশ্ন উঠেছে? না, বাস্তবায়ন তো দলীয় সরকার যারা হবে, পরবর্তী গভর্নমেন্ট যারা হবে, তারাই তো বাস্তবায়ন করবে, এটা তো নির্দ্বিধায় আমরা বলতে পারি। সেই জায়গায় আমরা স্পষ্ট যে আমাদের দল থেকে যেটি হচ্ছে সেটার একটা জাতীয় সনদ হবে, সেই সনদের ভিত্তিতে আমরাও সেই কাজগুলো নির্বাচিত হওয়ার পরে করতে হবে। এই ধরনের একটা ঐক্যের দরকার, যে প্রত্যেকটি দল মত নির্বিশেষে প্রত্যেকটি স্টেক হোল্ডার তার একটা জাতীয় সনদ তৈরি করবে। যেমন আপনার কনস্টিটিউশন, এটা তো চাইলেই তো চেঞ্জ হয়ে যাবে, তারা সুপারিশ করছে, নির্বাচন কমিশন সুপারিশ করছে, জনপ্রশাসন সুপারিশ করছে, পুলিশ সুপারিশ করছে। এই সুপারিশগুলি কম্পাইল করে এটাকে একটা জাতীয় সনদ তৈরি করতে হবে, এবং তারপরে নির্বাচনের পরে গিয়ে আমরা কনস্টিটিউশনের কথা বলতে পারি। কিন্তু ইন দ্য মিন টাইম এই গভর্নমেন্ট তো ইমপ্লিমেন্ট করতে হবে, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগকে, যেহেতু নির্বাচন সুষ্ঠু হতে পারে তার প্রতিফলিত তো এখানে হতেই হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, গুরুত্বপূর্ণ কিছু জায়গার কথা বললো, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, এই জায়গাগুলো সংস্কার দরকার।
পার্লামেন্টবিহীন একটি সরকার তারা সংবিধান কিভাবে সংশোধন করবে নির্বাচনের জন্য, যেহেতু সংবিধান সংশোধন প্রয়োজন হতে পারে, এবং এই জায়গাগুলো যে সংস্কার করবে, গুরুত্বপূর্ণ সংস্কার, তাদের কি সেই সক্ষমতার জায়গাটা দেখছেন? না, বিষয়টা তো সক্ষমতার না, বিষয়টা তাদের অধিকার আছে কিনা, তারা এটা করতে পারেন কিনা। সংবিধান তো আপনি অর্ডিন্যান্স জারি করে পরিবর্তন করতে পারবেন না। সংবিধান একমাত্র পরিবর্তনের যোগ্যতা রাখেন, মানে দায়িত্ব হলো আপনার পার্লামেন্টের অথবা একটা সংবিধান পরিষদের। সুতরাং সংবিধান সংশোধন করার কোনো সুযোগ নেই। ওটাকে সংবিধান যেরকম আছে, যেমন ওই যে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে গেছে রায়ের ফলে, এটা বাতিল হয়ে গেল। তো সুতরাং আদালতের রায়ের কারণে সংবিধানের কোনো কোনো অংশ যদি বাতিল হয়ে যায়, তাহলে আপনার সেই পরিমাণ সংশোধনী হয়ে গেল, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ আদালতের এই ক্ষমতা আছে কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় সেটাকে বাতিল করে দেওয়ার। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অ্যাজ সাচ সংবিধানের বিরাট কোনো পরিবর্তন করে ফেলতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথমে বলেছিল যে সংবিধান আবার নতুন করে লেখা হবে, সেটির কি কোনো সুযোগ আছে? না, সেটার সুযোগ আছে বলে তো মনে হয় না, কারণ যারা এটা লিখতে চেয়েছিলেন তারা তো মনে হয় এখন লেখার কথা বলেন না। সুতরাং আমরা ওই আলোচনায় নাই বা যাই। তখন খুব ইমোশনালি মনে হয় হাই ইমোশন কাজ করছিল। তখন একটা বিপ্লবী সরকার গঠন করা, বিপ্লব, অনেক কিছু আলাপ হয়েছে না, দ্বিতীয় স্বাধীনতা। তো আমরা তো এখন বুঝতে পেরেছি যে আমরা আসলে কি হয়েছিল। একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী সরকার বা একটা জুলুমের সরকার বা একটা কর্তৃত্ববাদী সরকার পতন হয়েছে, এবং সেই সরকারের প্রধান উনি দেশ ছেড়ে চলে গিয়েছেন, এই তো হয়েছে। সুতরাং আপনার বলেন, আপনার এজেন্ডায় আমার প্রশ্নটা আছে যে সংবিধানের বাইরেও যদি বিচারের কথা বলি, জনপ্রশাসন বলি, পুলিশ সংস্কারের কথা বলি, সেই সংস্কারগুলোও কি সম্ভব? আমরা দেখলাম যে জনপ্রশাসনে একটি সংস্কারের কথা বলা হয়েছে এবং সেটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। না, এই সংস্কারগুলো করা সম্ভব, বিকজ এগুলো তো সংবিধানে নিয়ে করতে হবে এরকম না। সংবিধানের বাইরে তো আমাদের হাজার হাজার আইন আছে। সংবিধানের বাইরে আমাদের এই সংস্থাগুলো চালানোর জন্য যথেষ্ট পরিমাণ আইন, বিধি, বিধান রয়ে গেছে। সুতরাং ওইটা দিয়ে আপনি করবেন। আপনি সিভিল সার্ভিস তো পরিচালিত হয় আইনের দ্বারা, কন্ডাক্ট রুলস আছে, আপনার পুলিশের জন্য আইন আছে, আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোড আছে, অনেক কিছু আছে না। তো সুতরাং এগুলো কিন্তু আপনি সংবিধানের সাথে যায় না। সুতরাং সংবিধানের বাইরে এইসব আইন আপনি পরিবর্তন করতে পারেন, এবং অর্ডিন্যান্স দিয়ে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব, যদি এটা পরে পার্লামেন্টে রেটিফাই করতে হবে। এখন আপনি বলছেন যে ওই কেন গুরুত্বপূর্ণ, আমাদের যে 14, 18, 24 নির্বাচন, সেই নির্বাচন দিয়ে এত কথা হয়েছে যে নতুন করে বলার কিছু নাই। একেবারে একটা ফলস নির্বাচন, মানে এমন কোনো নির্বাচন হয়নি। নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল, এবং নির্বাচনের নামে একটা ছেলে খেলার মতো হয়েছে। তো এখন নির্বাচন না হওয়ার কারণে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারকে সবাই, অন্য যারা সরকারের বাইরে, তারা মনে করেন ওটা ইললিগাল সরকার ছিল, তাদের কোনো লেজিটিমেসি ছিল না, আইনগত অধিকার ছিল না দেশটাকে পরিচালনা করার। সেই কারণে আমাদের নির্বাচনের বিষয়টা খুব সামনে আসবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কাজের মধ্যে প্রধান কাজ হলো নির্বাচন, একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা, যেখানে সবাই ভয়ভীতিহীন পরিবেশে ভোট দিতে পারবে, এবং ভোটের মাধ্যমে একটা পরিবর্তনের সূচনা করতে পারবে, ভোট দিয়ে বাসায় যেতে পারবে, ভোট কেন্দ্রে ভোট গণনা হবে, এবং যেটা গণনা হবে সেটার ভিত্তিতে রেজাল্ট হবে। এইটা হলো দরকার। তো এটার জন্য আপনি নির্বাচনের যে সংস্কার দরকার সেটা করতে পারেন। বাট ব্যক্তিগতভাবে আমার মতামত, মানে নাগরিক হিসেবে আমি যা জানি, সেটা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনকে সংবিধান এবং আমাদের বিধিবিধান যে ক্ষমতায়িত করেছে, এটা পৃথিবীর কোথাও এত ক্ষমতা নেই। ইভেন ভারতের নির্বাচন কমিশন, যেটা নিয়ে গর্ব করি আমরা, সেশন সাহেবের কথা আলোচনা হয়, তার কাছেও এত ক্ষমতা ছিল না, বাট ওনারা নির্বাচন ঠিকমতো করেছেন। তাহলে এখানে সমস্যা, আমরা তো বলি যে স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া তারা কিভাবে কাজ করবে? তাহলে স্বাধীন নির্বাচন কমিশন তো তাদের কাছে অনেক ক্ষমতা আছে। কিন্তু জিনিসটা হলো কি, যে ভারতে যে স্টিল ফ্রেম গণকর্মচারী আছে, যারা নির্বাচনের সাথে যুক্ত থাকে, তারা কোনো দলের হয়ে কাজ করে না, তাদের কোনো দল ব্যবহার করতে পারে না। আর বাংলাদেশে হলো নির্বাচন কমিশন যখন নির্বাচন করে, তখন যে 10 থেকে 12-14 লক্ষ লোক লাগে, বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা। তো এই যে লোকগুলো লাগে, এই লোকগুলো আসে গণকর্মচারীদের থেকে, ব্যাংক থেকে, স্কুল থেকে, বিভিন্ন সূত্র থেকে আসে, এবং তাদেরকে পরিচালনার নেতৃত্ব দেন সাধারণত রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, সেখানকার এসপি এবং ইওনো, ওসি, এবং যে পুলিশ ফোর্স থাকে, তারা নেতৃত্বে থাকেন। তো এই নেতৃত্ব যদি নির্বাচন কমিশনের
আদেশ মতো বা নির্বাচন কমিশনের বিধিবিধান মতো নির্বাচন পরিচালনা করতে সহযোগিতা না করে, তাহলে কোনো নির্বাচন কমিশনের পক্ষে ভালো নির্বাচন করা সম্ভব নয়। সেই কারণে নির্বাচন কমিশনের যদি কোনো সংস্কার দরকার হয়, অল্প সামান্য যদি দরকার হয়, সেটার পাশাপাশি আপনাকে জনপ্রশাসন মানে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং জুডিশিয়ারি সংস্কার করতে হবে। এবং এই সংস্কারটা কি? এই সংস্কারের মূল লক্ষ্য হবে যাতে নির্বাচনের সময় এই সংস্কারের কারণে এরা যেন ঠিকমতো কাজ করে, কোনো ডিসিশনও রিটার্নিং অফিসার মনে না করে উনি যা ইচ্ছা তাই করবেন, তাহলে তাকে মোটিভেট করতে হবে। এই বিষয় নিয়ে আরো একটু ডিটেলস কথা বলতে হবে। আমি ফিরবো আপনার কাছে। জনাব এহসানুল হক মিলন, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কারের কথা বলছিলাম, সেই সংস্কারগুলো করা কি সম্ভব, নাকি সংস্কারের নামে আপনারা মনে করছেন যে সময়টা একটু বেশি হয়ে যাচ্ছে, যেমনটা বলছিল বিএনপি বিভিন্ন সময়? না, সময় যতটা নিবে, যেটা ডিক্লারেশন দিয়েছে দ্যাটস এনাফ সময়। এর চেয়ে বেশি সময় কি লাগতে পারে? মূলত প্রথম যে 6টি সংস্কারের কথা বলেছে, আমরা যদি এই 6টিকে গুরুত্বপূর্ণ ধরে নেই, তাহলে এর চেয়ে বেশি সময় লাগতে পারে না। যেটা উনি বললেন সেটা হলো মূল সমস্যাটা। ডিস্ট্রিক্ট কমিশনার উনি হয়ে আসতেছেন আপনার নির্বাচনের রিটার্নিং অফিসার। তো নির্বাচনী যে অফিসার জেলাভিত্তিক রয়েছে তাকে দেওয়া হচ্ছে না। তারপরে ইউনো, তারপরে পুলিশ, আর তারপরে স্কুল কলেজের শিক্ষক, এরা হচ্ছে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার। তো এদের মধ্যে থেকে বিগত দিনগুলোতে তারা রাজনীতি করেছে, দলভুক্ত হয়েছে, দলের কারণে বেসরকারি স্কুলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, কলেজে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা দলগতভাবে একটা তাদের চরিত্র ধরা পড়ে গেছে অলরেডি। সেই জায়গায় নির্বাচন কমিশনের সেই জনবল, সেই শক্তি নেই যে রাতারাতি এই প্রিসাইডিং অফিসার তাদের নির্বাচন কমিশন থেকে বা পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার এগুলি নিয়োগ করা। সেই ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন অনেকটা দুর্বল। কিন্তু এই প্রশাসনিক কর্মকর্তারা যদি নির্বাচন কমিশনকে সঠিকভাবে সাহায্য করে, তাহলে এটা সম্ভব, এই নির্বাচন সঠিকভাবে চালানো। তো আমি মূলত একদম যেটা প্রান্তিক অবস্থায় যেটা দেখি, যেই সমস্ত শিক্ষকরা রাজনীতির সাথে জড়িত ছিল বিগত দিনে, তাদেরকে প্রিসাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার এটা করতে দেওয়া যাবে না টোটালি। তাহলে সেখানে যদি নতুন নিয়োগ দেওয়া হয় বা নতুন ট্রেনিং দেওয়া হয় অন্যভাবে, সেটাও হতে পারে। আপনি বেছে নেবেন কিভাবে? কেউ কেউ হয়তো বিএনপির সমর্থকও তো থাকবে। না, সেটা এখন এভরিথিং ইজ ফোকাস। সবাই জানে এলাকায় কে কি করেছে, বিগত 15 বছর কোন সরকারের সাথে ছিল, কিভাবে তার চাকরি হয়েছে, কিভাবে পদোন্নতি হয়েছে। ইটস নাও ক্লিয়ার টু এভরিবডি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। এই যে বয়সসীমা 18 থেকে 17 করার একটা চেষ্টা, ব্যাপারটি কি কোনো রাজনীতি দেখছেন ভিতরে? দেখুন, আমাদের এখানে কনস্টিটিউশনে আছে 18, আর অ্যাডাল্ট হয় 18, মেয়েদের বিয়ে হয় 18, ছেলেদের যদিও 21 হতে হয়। তো সেই জায়গায় 17, হ্যাঁ, এটা নতুন প্রজন্মকে ঢুকানোর একটা অভিপ্রায়ের কথা বলতে পারে, কিন্তু এটা তো কনস্টিটিউশনাল ব্যাপার, এটা তো আপনি চাইলেই এখন করতে পারছেন না। সেটা তো পরবর্তী নির্বাচিত সরকার এসে যদি কনস্টিটিউশন পাল্টিয়ে সেটা 18-17 করে, তখন দেখা যাবে। এখন এটা প্রস্তাব আকারে থাকতে পারে। এটা অনেকেই প্রস্তাব করেছে যে আফটার 16 দে আর গেটিং অ্যাডাল্ট, তাদের ম্যাচুরিটি আসে। বাট আমরা তো বলেছি 18তে ম্যাচুরিটি আসে, 18তে তারা অ্যাডাল্ট হয়। তা আমি মনে করি এই মুহূর্তে 18ই থাকা বাঞ্ছনীয়। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব আবু আলম, আপনার কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন ভোটার হওয়ার বয়স 17 নির্ধারণ হওয়া উচিত। নতুন ভোটার করার বয়স কত হবে সে বিষয়ে নির্বাচন কমিশন কি সুপারিশ দিবেন সেটা তিনি জানেন না, কিন্তু তার মনে হয় দেশের বেশিরভাগ মানুষ যদি মেনে নেয় তাহলে 17 বছর হতে পারে বয়স। যখন প্রধান উপদেষ্টা এরকম একটি কথা বলেন বা মন্তব্য করেন, সেটি তো নিশ্চয়ই আমাদের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের উপরও এক ধরনের প্রভাব ফেলে। তো আপনি কি মনে করেন যে বয়সসীমা 17 হওয়া উচিত? এখানে ব্যাপারটা কি, বয়সসীমা 17 হওয়ার কারণটা কি? যেহেতু সংবিধানে আছে 18, আপনি এটা তো সংবিধান এখন পরিবর্তন করতে পারছেন না। ওনার গুড উইশের থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আরও তরুণ ভোটারকে আনতে চান। বাট আপনি তো এই মুহূর্তে আনতে পারবেন না। এই প্রস্তাবটা থাকুক, এটা যখন পরবর্তী সরকার বা সংবিধান সংশোধনের সময় তারা যদি বিবেচনা করেন, তারা বিবেচনা করতে পারেন। তো এই মুহূর্তে আপনি যেটা বললেন যে তাহলে নির্বাচন কমিশনও হয়তো এরকম একটা কিছু বলবে, উনার যে সংস্কার কমিটির চেয়ারম্যান আছে উনিও এটা বলতে পারেন, কিন্তু আপনি এটা করবেন কীভাবে? এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এইটা তো এখনকার ইস্যু না। আসলে আপনি 18 বছর বয়সে তাদেরকে আপনি ইনক্লুড করেন,
কেন অনেক ভোটার আছে যারা 18 বছর বয়স, 17-18 মধ্যে এরকম কি তফাৎ এই আছে? যে নন ইস্যুগুলো না, ইস্যু নিশ্চয়ই, এই তো। হচ্ছে তাহলে why not বিষয়, solve- যেমন solve? সচিবালয় একটি মীমাংসিত বিষয়, সেটি নিয়ে এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে, সেই ব্যাপারটিকে কি বলবেন? হ্যাঁ, এটা তো যে আমরা সংস্কারের কথা যখন বলছিলাম, আমি বলছিলাম যে এই সংস্কারগুলোর লক্ষ্য হচ্ছে, মূল লক্ষ্য যে আগে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য কি কি সংস্কার প্রয়োজন, তারপর তো আপনার 1000টা সংস্কার প্রস্তাব থাকতে পারে। আর যেটা মিলন সাহেব বললেন, সংস্কার তো চলতে থাকবে, আর সংস্কার অনাদিকাল ধরে চলছে। আজকে যে আমরা বসে আছি, আমাদের যে রাজনীতি, আপনি দেখেন আগে দাস প্রথা ছিল, তারপরে ফিউডাল সিস্টেম ছিল, রাজা রাজাদের শাসন ছিল, তারপরে আপনি এই সংস্কার বিপ্লবের মধ্য দিয়ে তো আপনি গণতন্ত্রে আসছেন। তো আপনি এটা চলতেই থাকবে, এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং অনেক সংস্কারের হয়তো প্রয়োজন হবে। বাট এখন মানে এই মুহূর্তে আপনার কাছে যেহেতু 2 বছর সময় আছে, বা আপনার যে সময়টা আপনার নির্ধারণ করেছেন, এখন 2 বছরও নেই, 1.5 বছর সময় আছে, তাই না? যেটা প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, তার যদি শেষ সময়টা আমরা নেই, তাহলে জুন 25, 26, তো এই 26 পর্যন্ত আপনার 1.5 বছর সময় আছে। এই 1.5 বছরের মধ্যে আপনি কী কী করতে পারবেন সেটা করবেন, তারপরে বাকি সংস্কারগুলো চালু থাকবে। এখন সচিবালয়ে যেটা ঘটেছিল সেটা হলো যে এই যে 75-25 যে কোটা ছিল, সেই কোটাকে হঠাৎ 50-50 করার জন্য কেউ কি কথা বলেছে? আন্দোলনের আগে কি এই সচিবালয়ের ফরম্যাটটা কীরকম হবে, কোটা কীরকম থাকবে, অন্যান্য ক্যাডারের অবস্থান কী হবে, আমরা আন্দোলনের আগে কি এইসব দেখেছি? মানে কারো কোনো প্রস্তাব ছিল না। আমি সমন্বয়কদের কথা বলছি, ওনারা তো চাকরিতে ছিলেন না, বাট চাকরিজীবী অনেকেই তো আন্দোলনে অংশগ্রহণ করেছেন। এই যে বিভিন্ন ক্যাডারের, ইভেন প্রশাসনিক ক্যাডারের লোকেরাও আন্দোলনে ছিলেন, পিছনে ছিলেন, হয়তো তাদেরকে আমরা সামনে দেখিনি। তারা কি এইসব দাবি দেওয়া তুলে ধরেছেন? তুলে ধরেন নেই। উপসচিব পদে পরীক্ষা নিতে হবে, এটা কি কেউ বলেছে? তো আপনি হঠাৎ করে এইসব সংস্কারের কথা বলবেন কেন? হ্যাঁ, এটা প্রয়োজন নাই, এটা আমি মনে করি না, প্রয়োজন থাকতে পারে, বাট সেটা আলোচনা করতে হবে, অংশীজনের সাথে আলোচনা করতে হবে। যিনি এটা হেড করছেন, মহিত চৌধুরী সাহেব, উনি তো একসময় সচিব হয়েছিলেন, পরবর্তীতে উনি আপনার উপদেষ্টা হয়েছেন। উনি তো ওনার জীবনে উপসচিব লেভেলে বা জয়েন্ট সেক্রেটারি লেভেলে পরীক্ষা দেন নেই। আমি সচিব হয়েছি, আমি তো পরীক্ষা দিইনি। 54 বছরে বাংলাদেশে বা 75 বছরে পাকিস্তান বাংলাদেশে কোনো সময় পরীক্ষা দিয়ে উপসচিব করা হয়নি। ইন্ডিয়াতে 75 বছরে কোনো সময় উপসচিব লেভেলে কোনো পরীক্ষা নেওয়া হয় না। এটা কি হঠাৎ করে আপনি একটা কিছু চালু করে দেবেন? এটা তো হবে না, আলাপ আলোচনা করতে হবে। এবং এটার সাথে নির্বাচনের কী সম্পর্ক? ভালো নির্বাচনের জন্য কি আমরা এখন উপসচিব লেভেলে পরীক্ষা দিয়ে উপসচিব বানাবো, তারপরে ভালো নির্বাচন করতে পারবো? এটা তো একদম কানেক্টেড না। সেই জন্য নন ইস্যুকে ইস্যু করে দিয়ে আমরা একটা ঝামেলার মধ্যে আছি। মানে বিভিন্ন সময় হচ্ছে অকারণ ইস্যু করা হচ্ছে, এবং অনেক কিছু নিয়ে। আপনি একজন উপদেষ্টা হঠাৎ করে একদিন স্ট্যাটাস দিলেন, একটা ম্যাপ দিয়ে দিলেন কীভাবে একটা বাংলাদেশ, বৃহৎ বাংলা তৈরি করা হবে। তারপর উনি 2 ঘন্টা পরে এটা তুলে নিয়েছেন। বাট এটার ফলে কি হলো? এটার ফলে আপনার পুরা জিনিসটার মধ্যে একটা সেন্সেশন তৈরি হয়ে গেল। এটার ফলে ভারতের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে একটা বিবেচনা করেন, এটা মিলন সাহেব করতে পারেন। এটা আমি আবু আলম কিন্তু আমি এরকম একটা ম্যাপ দিয়ে আমার স্বপ্ন বলতে পারি, বাট আপনি যখন সরকারে আছেন তখন কিন্তু এইসব স্বপ্ন টপ্ন বলা যাবে না, এটা করা যাবে না। বা বলে ফেললেন যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। আমরাও বোধহয় আমাদের দায়িত্বশীল জায়গা থেকে এটি করতে পারি না। সরকারে থাকা অবস্থায় তো এটি একেবারেই না, দায়িত্বশীল জায়গা থেকে আপনার স্বপ্ন থাকতে পারে, আমি বলছি না করতে পারেন না। যেমন আমি ধরেন রাজনীতি করি, আমার মনে হতে পারে বৃহৎ বাংলা হওয়া দরকার, হতেই পারে, কারণ রাষ্ট্র যে যা আপনার সীমানা আছে সেটা যে ফাইনাল এরকম তো নয়। এই আমাদের এই উপমহাদেশে তো আমরা দেখলাম 47 সালে দেশ বিভাগের পর 2টা রাষ্ট্র সৃষ্টি হলো, তারপরে কি হলো? তারপরে সেই পাকিস্তান রাষ্ট্র ভেঙে আর একটা বাংলাদেশ নামে রাষ্ট্র সৃষ্টি হয়েছে না? সো আরাকান হতে পারে একটা নতুন রাষ্ট্র, হতে পারে। বাট এই জন্য বলি যে যারা পলিটিক্স করছেন, যারা স্বপ্ন দেখবেন, তারা অনেক কিছু নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, স্বপ্ন দেখতে পারেন, প্রকাশ করতে পারেন। কিন্তু যখন আপনি সরকারে থাকবেন, নো ওয়ে, আপনি ডিপ্লোমেসির বাইরে যেতে পারবেন না। আমি একটু রাজনীতিবিদের কাছ থেকে শুনে আসি, আপনি কি বলবেন? হ্যাঁ, এই বিষয়ে আমার মন্তব্য হলো, যখন ইনিশিয়ালি বিসিএস পরীক্ষা দিচ্ছে তখন তো সকলের জন্য তো এটা ওপেন। আপনি যেখানেই থাকুন না কেন, আপনি ওপেন, ইউ হ্যাভ দ্য চয়েস, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন না কোথায় যাবেন। তাহলে সেইখানে তো আমি আর মনে করি না এরপরে আবার এই 50, 70 বা ওখানে আগে 75 বা থাকলো কেন? কোটাই থাকার দরকার। হ্যাঁ, আমি সেটাই বলতেছি, 75 থাকলো কেন? ওনার তো পরীক্ষা দিয়ে ঢুকেছেন, তখন তো উনি ওনার চয়েস দিয়েছেন, তো ওনার সেই চয়েস দেয়। কোটার ব্যবস্থা, এই কোটা বৈষম্যের জন্যই তো এই মহা আন্দোলন। এবং তারপরে আছে একটা রাষ্ট্রপতির কোটা 10%, এটার বাইরে। আমি কোটার বিরুদ্ধে, আপনি তো পরীক্ষা দিয়ে
যাচ্ছেন, মেধার পরীক্ষা দিয়ে যাচ্ছেন। আবার ডিসি হলে পরীক্ষা দিতে হবে কেন? আমি তো জানি ফিট লিস্ট আছে, ওনাদের এসিআর দেখা হয়, ডিসি যখন নিয়োগ দেয়, ডিপ্টি সেক্রেটারি যখন সিনিয়র সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি প্রমোশন দেয়, পারফরমেন্সের উপরেই তো প্রমোশনগুলি হচ্ছে। ওনাদের একসাথে তো সকলকে প্রমোশন দিচ্ছে না, এখানে তো লেভেলে তো ওনাদের চাকরি জীবনে এসিআর নিয়েই তো ওনারা হচ্ছে। আমি এই কোঠার পক্ষে কখনো এই 75ই কেন থাকবে আর 50 কেন থাকবে, টোটালি থাকবে না, এটা আমার ওই মত। জি, যদি সচিবালয়ের আরেকটা ঘটনার দিকে লক্ষ্য করি, এই আন্দোলনের পরপরই আমরা দেখলাম যে সেখানে আগুন লেগে গেছে সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে, এবং বৈষম্য বিরোধী ছাত্ররা তারা বলছেন এটি নাশকতামূলক, ষড়যন্ত্রমূলক এবং ফ্যাসিস্টদের দ্বারা করা। এই ব্যাপারে কিন্তু আমার একটা সন্দেহ অন্য কারণে আছে। আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী হলাম, এর আগে এনসিটিভিতে বাফার স্টক বলে বই ছাপিয়ে রেখেছিল। তো আমি মন্ত্রী হওয়ার পরে ওখানে বই দেখলাম অল্প কয়টা। তো আমার সন্দেহ হলো এত টাকার বই ডিস্ট্রিবিউশন কোথায় গেল। তো এই নথিগুলো আমি পরের দিকে 2006 দিকে এসে এটা নিয়ে আমি একটা টিম করে দিলাম, এটা ইনভেস্টিগেশন করা হোক। কিন্তু ততক্ষণে আমার শেষ সময় আর কি। নতুন গভর্নমেন্ট 2009 এসেই প্রথমেই এনসিটিভিতে আগুন জ্বালিয়ে দিল সেই গোডাউনটা। তো শেষে আমার মনে সন্দেহ ঢুকেছে যে ওখানে তো বই ছিল না, এটা ইনকোয়ারি হচ্ছিল, আমি তদন্ত কমিটি করেছিলাম, সেই জন্যই বোধহয় ওরা আগুন লাগিয়েছে, সেটা আমার সন্দেহ থেকে বলছি। বাট এখানে এটা তদন্তের পরে বোঝা যাবে, কারণ নথি তো অন্য জায়গায় রয়েছে, এটা ইজ নট দ্যাট ইজ এ ফাইনাল নথি। উনি আরো ভালো ব্যাখ্যা দিবেন যে এক জায়গায় তো নথি থাকে না, অন্যান্য ডিপার্টমেন্ট মন্ত্রণালয়ে আসে, মন্ত্রণালয়ে চলে যাচ্ছে তো ফাইনালি নথিগুলো আবার যার যার মানে এই কার্যালয়। যে একটা তদন্তাধীন বিষয় নিয়ে আমরা বলে দিচ্ছি যে এটা ষড়যন্ত্রমূলক বা এটা ফ্যাসিজম, ফ্যাসিবাদের দোষ। না, আমি সাবেক মন্ত্রী হিসেবে হঠাৎ করে এই কথা আমার মুখ দিয়ে আসবে না যে আমি জানি যে একটা নথি এক জায়গায় থাকে না, সেটা তার আলাদা রেসপেক্টিভ কর্পোরেশনের ডিপার্টমেন্ট এগুলি থাকে, সেই জন্য তদন্ত ছাড়া আমি এটা বলতে পারবো না। জনাব আবু আলম, আপনি কি বলবেন? বৈষম্য বিরোধী ছাত্ররা তারা বলছেন এবং জাতীয় নাগরিক কমিটির যারা সদস্য রয়েছেন তারা বলছেন গত কয়েকদিন ধরে একটার পর একটা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটছে। জাহাজে 7 জনের হত্যা, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় 6 জন আরোহীর মৃত্যু, কিংবা 25শে ডিসেম্বর সচিবালয়ে আগুন, এগুলো সবই নাশকতামূলক, ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের দোষরা করছে। এই যে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এটা উপন্যাস নাটকের প্লট হতে পারে, আপনি বানাতে পারেন বিনে সুতের গাদা। কেন ওই যে আমি বানাচ্ছি না, যারাই আপনি বানাতে পারেন, মানে আপনাকে বলছি না, মানে যে কেউ বানাতে পারে যে এই ঘটনাগুলো সব এক সূত্রে গাদা। আপনি ধরেন লঞ্চের যে 7 জন হত্যা করা হয়েছে, এটা তো অলরেডি সলভড, মিস্ট্রি সলভ, একজন গ্রেপ্তার হয়েছে এবং তার স্টেটমেন্ট আছে এবং র্যাব তাকে গ্রেপ্তার করেছে। সুতরাং ওটার সাথে তো আর ষড়যন্ত্রের কোনো সম্পর্ক দেখি না। ওখানে যে বাস অ্যাক্সিডেন্ট হলো, মানে সবকিছু মিলে আপনি হঠাৎ করে মানে এটা এক একটার সাথে একটা মিলানো যাবে না। এখন আগুন লাগানোর বিষয় তো আমি কোয়ালিফাইড পারসন না, কারণ আমি বিশেষজ্ঞ না। একটা হলো আমি আগুন বিশেষজ্ঞ না, মানে ফায়ার। একটু আপনাকে থামাচ্ছি। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টের বাকি অংশ আপনারা দেখতে পাবেন চ্যানেল আইয়ের ভেরিফাইড ফেসবুক এবং ইউটিউবে। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এই আয়োজনটি দেখতে আপনারা চ্যানেল আই অনলাইনে আমাদের সঙ্গেই থাকুন। তো আমি ফায়ার সার্ভিসে কখনো কাজ করিনি, ওই বিশেষজ্ঞ জ্ঞান আমি অর্জন করিনি, বা আমি ওই যে ইয়েতেও কাজ করিনি, আপনার একটা বোমা টোমা নিয়ে যারা কাজ করে, বিস্ফোরক অধিদপ্তর আছে, মিলন সাহেব জানেন, উনি মন্ত্রী ছিলেন। তো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, প্লাস আমাদের তো ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, আমাদের আরও অন্যান্য এজেন্সিস আছে যাদের কাছে অনেক সক্ষমতা আছে, যারা এগুলো নিয়ে কাজ করবেন। এবং 3টা কমিটি মনে হয় দেখলাম, একটা উচ্চ পর্যায়ের কমিটি, বিভিন্ন কমিটি আছে, ফায়ার সার্ভিসের নিজস্ব কমিটি আছে। সুতরাং উই শুড ওয়েট। একটু আগে যেটা বললাম যে আপনি সরকারে আছেন, আপনি সরকারের থেকে এমন কিছু বলবেন না যে মিলন সাহেব বললেন না যে ওই যে এনসিটিভির একটা ঘটনা, একটা সন্দেহ তার মধ্যে জাগতে পারে, বাট আপনি সরকারে থাকলে আপনার তো কিছু সন্দেহ জেগেছে যে সচিবালয়ের বিভিন্ন আলাদা আলাদা জায়গায় আগুন কেন, এই প্রশ্নগুলো এসেছে। এটা প্রশ্ন আসছে, এখন এটা সলভ করতে হবে, মিস্ট্রি সলভ করতে হবে। বিভিন্ন জায়গায় আগুন কেন, ওখানে কুকুরটা কিভাবে গেল, এবং অনেকে মনে করেন সচিবালয়ে কুকুর নাই, কিন্তু কুকুর তো আছে। আমরা দেখেছি যে রানা প্লাজা ধসে পড়লো, এটা বিএনপি ফেলে দিয়েছে। এখন আবার কেউ কোনো কথা বললে বলা হচ্ছে যে ফ্যাসিবাদ। না, এটা তো হলো যে আমাদের রাজনীতিতে বা আমাদের যারা সরকার পরিচালনা করেন, এখন তো নতুন, মানে ওনারা কোনো দল করেন না, বাট ওই যে আমাদের কালচারের মধ্যে আছে না, আপনাকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া, রঙিন করে দেবো আর কি, যে আপনাকে পছন্দ না, আপনাকে ভিকটিম করতে হবে। ওই এটা কে করছে, যেমন যখন ফ্যাসিবাদ ছিল, মানে এখন তো এই মুহূর্তে ফ্যাসিবাদ নাই, তো যখন ফ্যাসিবাদ ছিল বা ওই যে কর্তৃত্ববাদী শাসন ছিল, তখন যে কোনো ঘটনায় আপনি জঙ্গি খুঁজতেন,
আপনি স্বাধীনতা বিরোধী লোকদের খুঁজতেন, আপনি বিএনপি খুঁজতেন, ওই একটা ডাম্প ট্রাক কোথায় আগুন লাগাইছে ওইটা নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর লাগিয়ে দিয়েছে। এইটা ছিল বিএনপির লোকজন সকালে ঘুম থেকে উঠে আল্লাহ আল্লাহ করতো যে আজকে জানি কোথাও আগুন না লাগে, তাহলে তার এখন হচ্ছে যে আপনি এখন নতুন ট্যাগ আসছে, নতুন ট্যাগটা কি আপনি যদি কোনো কথা মানে ন্যায়ভিত্তিক কথা বলেন, ন্যায্য কথা বলেন, এই যে আমরা বলছি যে আগুনের তদন্তের আগে কেন মন্তব্য করবে কেউ, তো এটার জন্য এখন আপনি বলতে পারেন যে উনি তো ফেসিবাদের লেসপেন্সার অথবা ফেসিবাদের দোসর। এখন ফেসিবাদের দোসর খুঁজবেন। এবং কেউ কেউ এই কদিন আগে যে মানে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন বিএমএ যে একটা মিটিং হয়েছিল সেখানেও ফেসিবাদের দোসর খুঁজছিল। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই ওই পুরো ভিডিওটা আমি দেখছি, ওখানে যারা যারা গিয়েছে তাদের সকলকে আমি চিনি এবং তারা কখনোই আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে যুক্ত ছিল না, এবং তারা শেখ হাসিনা বরঞ্চ ওরা বিএনপি এবং না সমর্থক বা তাদের প্রতি সমর্থন আছে না। যারা রিটায়ার করছেন তারা তো রাজনীতি করতে পারেন, তাদের অধিকাংশ 95% যারা রিটায়ারমেন্ট গেছেন তাদের 95% বিএনপি জামাতের রাজনীতির সাথে এখন সংশ্লিষ্ট আছে। তো ওইখানে ফেসিবাদের দোসর গতকালকে হয়েছিল না? করা কথাই বললো অক্ষমতা পরিচয়। কেন আপনি যখন আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারেন না, আপনার যখন আপনার কাছে কোনো উত্তর থাকে না, আপনি যখন একটা ফেল করতেছেন তখন কারো না কারো দোষ চাপিয়ে দিতে হবে। ওই যে আমরা একটা ছোটোবেলায় শুনে আসছি না, যা কিছু হারায় কেষ্ট বেটাই চোর। এইরকম করার তো কোনো দরকার নেই। এটা স্বচ্ছতা হোক, জবাবদিহিমূলক হোক, তদন্ত হোক, তদন্তের পরে আপনি আপনার মন্তব্য করতে পারবেন। ইভেন তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে সেই রিপোর্টের ব্যাপারে তো মতামত আসতে পারে, কারণ এই তদন্ত কমিটির উপরে আরও অনেক বিশেষজ্ঞ আছে যাদেরকে হয়তো এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই তদন্ত কমিটির বাইরেও বিদেশে অনেক বিশেষজ্ঞ আছে, আমরা তাদেরকেও ডাকতে পারি। সুতরাং আপনি হঠাৎ করে যা কিছু ঘটবে একটা বলে দেবেন যে এই ট্যাগিং করে দেবেন যে এইটা হচ্ছে। হ্যাঁ, অনেক ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, এবং অনেক ঘটনা আগেও ঘটে। রাজনীতিবিদরা যখন দেশ পরিচালনা করেন তখনও অনেক ঘটনা ঘটে, তখন তো এই যে বাসে আগুন দিয়ে পুড়ে মারা হয়, তাই না, অনেক কিছু ঘটে যায়। তো এই যে ঘটনাগুলো ঘটবে এগুলো সুষ্ঠু তদন্ত করতে হবে, নিরপেক্ষ সুষ্ঠু ন্যায্য তদন্ত করতে হবে, পরিষ্কার তদন্ত করতে হবে। কোনো এরকম তদন্ত করা যাবে না যেটা মানুষ বিশ্বাস করে না। অনেক ধন্যবাদ জনাব এহসানুল হক মিলন। আপনার কাছে জানতে চাই, তারেক রহমান তিনি বলছিলেন আগামী নির্বাচন অনেক কঠিন হবেন, তিনি বলছিলেন অনেক ধরনের ষড়যন্ত্রের কথা বলছিলেন, বিগত কয়েকদিন আগেই বলছিলেন। সেই ষড়যন্ত্রগুলো কি এবং আগামী নির্বাচন কেন কঠিন হবে? নির্বাচনকে কখনো আমরা সহজভাবে দেখি না, কারণ জনসম্পৃক্ততা নিয়ে জনগণকে মোটিভেটেড করে তাদের কাছে গিয়ে নির্বাচিত হওয়া এটা কমপ্লিটলি খুব কঠিন একটা ট্যাক্স। এবং আমরা যারা বিএনপি করছি আমাদেরকে সবসময় উনি বলেন যে আমরা যেন জনগণের সাথে থাকি, তাদের সুখে দুঃখে সাথী হই, সেটা একটা জিনিস। অপর জিনিসটা হলো যে এখন তো আর কারচুপি নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগ নেই, এখন অন্যান্য দলগুলি তারা সরব হয়েছে, তারাও মাঠে রয়েছে, তারাও কাজ করছে, সব মিলিয়ে একটা নির্বাচনের পরিবেশ আসবে এবং এটা হচ্ছে আমাদের জন্য আরও এনথুজিয়াজম নিয়ে আমরা কাজ করব সেটা। আর বিলম্ব হলে ষড়যন্ত্রের কথাগুলি দেখুন, এই সেক্রেটারি ঘটনাকে তারা যেভাবেই হোক এটাকে কালার দেওয়া হচ্ছে, এটা একটা ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, বা টোল প্লাজাতে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। তো একের পর এক এই ধরনের সিনারি যদি ঘটতে থাকে আর যদি নির্বাচন আমরা বিলম্বিত করতে থাকি বিভিন্ন নতুন নতুন ইস্যু নিয়ে, যে ইস্যুগুলি আমাদের প্রয়োজন নেই। দেখুন, এই সরকার এই মানে ইন্টারিম গভর্নমেন্ট যদি সুন্দরভাবে চালাতে পারতো তাহলে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কোনো কথা হতো না। আপনার হ্যাঁ, ফাইন্যান্সিয়াল সেক্টরে দুর্নীতির শ্বেতপত্র এগুলি নিয়ে বেশ ভালো কাজ করছে, খারাপ কাজ করছে তা আমরা বলবো না, অনেক ভালো কাজই করছে। অপরদিকে আপনার জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যেটা জনগণ চাচ্ছে, দ্রব্যমূল্য হতে শুরু করে সামাজিক নিরাপত্তা যেগুলি রয়েছে, পুলিশ প্রশাসন, আইনের শাসন, এগুলি তো দিন দিন অবক্ষয় হচ্ছে। এতে তো যদি একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, আপনি বলছিলেন যে নির্বাচনের কথা, নির্বাচনে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় আপনি কি মনে করেন যে বর্তমান সরকার সেটিকে সামাল দিতে পারবে? এই ওতে তো প্রচুর সময় রয়েছে, যদিও উনি বলেছেন ডিসেম্বর 2025, হয়তো বা আবার উনি বলেছেন না লাগলে কিছুদিন বেশি নেবেন, তাহলে তো প্রচুর সময় রয়েছে এগুলি সব রিকনস্ট্রাক্ট করা, ওনার সময় প্রচুর পাচ্ছেন, ততদিনে এগুলি সব ঠিক হবে। তা আমরা মনে করি যদি নির্বাচনকে বিলম্বিত করা হয় অন্যান্য ইস্যু নিয়ে এসে, তাহলে এই ষড়যন্ত্র নিশ্চয়ই আছে।
তারপর আবারই তো আমরা পত্রপত্রিকা দেখছি যে এই কি বলে কিংস পার্টি বানানোর একটা প্রকল্প চলছে, এবং এটা বাস্তব আমরা শুনেছি যে হ্যাঁ কিংস পার্টি প্রকল্প চলছে এবং প্রিভিলেজ দিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করাচ্ছে। এই বৈষম্যতা যদি আবার শুরু হয় তাহলেই তো আমরা বুঝবো যে বিলম্বিত হচ্ছে। বিলম্বিত মানে ষড়যন্ত্র, এগুলি একটার সাথে কোরিলেটেড, লিঙ্কেজ। সেই জন্য বলছি, কিন্তু মূলত কি, মূলত সঠিক নির্বাচন হয়নি। একটি সুন্দর নির্বাচন হওয়া দরকার এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দলীয় সরকার, রাজনীতি সরকার আসবে, তারা পরবর্তীতে এই জনগণের যেটা চেয়েছিল তার জাতীয় সনদ যেটা হতে যাচ্ছে সেটা নিয়ে আগামী দিনের এই সরকার সেটা আপনার যে বিষয় নিয়ে আলোচনা করলেন, ঐক্য, সংস্কার ও নির্বাচন, কি মনে হলো মানে ঐক্য কতটা আছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকার? আমরা দেখলাম দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, কিন্তু মানে রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের বিষয়ে কতটা ঐক্যবদ্ধ? নির্বাচনের বিষয়ে মেজরিটি পার্টিগুলো চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। কেউ স্পেসিফিকলি টাইম বাউন্ড এটা ফিক্স করে দিতে চাচ্ছে না, সকলেই চাচ্ছে যত শীঘ্র তত ভালো। আপনি দেশের সার্বিক পরিস্থিতি দেখেই সকলেই তাই ভাবছে। তবে অনেকেই চাচ্ছে পুরোটা সংস্কার হোক, আবার আমরা বলছি না যেটা প্রয়োজন সেটা হোক। পুরোটা সংস্কার তো আদৌ সম্ভব না। আপনি দেখুন এডুকেশনের জন্য কোনো শিক্ষা কমিশন হয়নি, আমি তো সেখানে জোর দাবি রেখেছি একটি এডুকেশন স্থায়ী কমিশন হওয়া দরকার। উনি তো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, ওনাকে সেজন্য বলছি। আপনি বাংলাদেশে এই ধরুন 5 কোটির মতো ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষার্থী রয়েছে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ দেশে 5 কোটি জনসংখ্যাও নেই। তা আমাদের দেশে এই শিক্ষা মন্ত্রণালয় যেটা রয়েছে সেটার সাথে যদি প্যারালাল একটা কনস্টিটিউশনাল একটা কমিশন যদি করা হয় 5 বছরের জন্য সাংবিধানিক, তারা ওয়াচডগ হিসাবে প্যারালালি কাজ করবে। ওই একটা শিক্ষা সংস্কার কমিশন করা হলে, আপনি জানেন আমাদের সময় 2টা করা হয়েছিল, বা এই সরকারের বিগিনিংয়ে 2010-এ খলিকুজ্জামান সাহেবের একটা শিক্ষা কমিশন করা হয়েছিল। এগুলি কিন্তু অ্যাকচুয়ালি ফলো করে না। আর শিক্ষা ব্যবস্থা এই মডার্ন যুগে, জেনারেশন জির যুগে যেভাবে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, সেই জায়গায় আমার মনে একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকবে, তাদের রিসার্চ উইং থাকবে, তারা কোঅপ করবে এবং তারা নন স্টপ শিক্ষা মন্ত্রণালয়কে তারা তাদের সাজেশন দিতে থাকবে। তবে এই শিক্ষা কমিশন কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকতে পারবে না, তারা জাস্ট সাজেশন দিয়ে যেতে থাকতে হবে, এবং দে উইল রিপোর্ট ইট টু দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এডুকেশন মিনিস্ট্রি। আমি বলছি ওয়াচডগ হিসাবে একটি পার্মানেন্ট শিক্ষা কমিশন থাকা দরকার, কারণ বাংলাদেশ এটাকে উন্নয়নের জন্য শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি দেখুন আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। উন্নত বিশ্বে অন্যরা কিন্তু জনসংখ্যা হারাচ্ছে, বিপুল সংখ্যক ইয়াং হ্যাঁ জেনারেশন। আমাদের দেশ জনসংখ্যা বাড়ছে, অন্যরা জনসংখ্যা হারাচ্ছে। ডেভেলপড নেশনে জনসংখ্যা আর গেটিং লেস। ইন দিস কেস আমাদের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। সেই জন্য আমাদের দরকার এই শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন, এবং টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, স্কিল বেসড এডুকেশন তৈরি করতে হবে, যেগুলো আমাদের জন্য আজকের দিনে প্রয়োজন। সেটাই বলছিলাম। অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে জনাব আবু আলম, লাস্ট রিমার্ক যদি কিছু যোগ করতে চান। না, আমাদের তো সংস্কার করতে হবে, এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই। বাট আপনি ওই যে কিছু সংস্কার, কয়েকটি প্রধান সংস্কার এবং চলমান সংস্কার, এটা তো ক্লিয়ার, এটা প্রধান উপদেষ্টার বক্তব্য একদম ক্লিয়ার। সুতরাং ওনার বক্তব্যের বাইরে যদি কেউ মনে করে না সংস্কার আগে শেষ করতে হবে তারপর নির্বাচন হবে, তারা কেন এটা বলেন আমি জানি না। বিএনপি এখন নির্বাচন একটু তাড়াতাড়ি চায়, খুব তাদের চাওয়াটা কিন্তু খুব যৌক্তিক। কেন চান ওনারা এখন দেখছেন যে এখন যদি নির্বাচন হয় আগামী 3 মাস 6 মাসের মধ্যেও যদি নির্বাচন হয়, তাহলে তাদের পক্ষে জনগণের রায় নিয়ে সরকার গঠন করা সম্ভব, এটা তারা ভাবছেন। তো সুতরাং তারা তাড়াতাড়ি চাবেন। আর কেউ তাড়াতাড়ি নির্বাচন চায় না, যারা নতুন যে কিংস পার্টির কথা বললেন, কিংস পার্টি বা যারা নতুন দল করছেন, তাদের তো দলই নেই, তারা কোথায় যাবেন? সুতরাং দে নিড মোর টাইম। এখন তাদেরকে সময় দেওয়ার জন্য এবং তাদেরকে প্রোটোকল দিয়ে, তাদেরকে সিকিউরিটি দিয়ে আপনি যদি দল গঠনের চেষ্টা করেন, যেটা বিএনপিও কিন্তু এক সময় কিংস পার্টি ছিল, একটা জন্ম হয়েছিল কোথাও ওনারা জানেন, পরবর্তীতে না, সেটাই আমি বলছি, আমার কথা শেষ হয়নি। কিন্তু বিএনপি 1991 সালে জনগণের ম্যান্ডেট নিয়ে তারপরে নির্বাচিত হয়েছে। 2001 সালে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে যারা কিংস পার্টি না। ওই যে আমি ছাত্রদের কথা শুনেছি, ওরা বলছে যে বিএনপি তো কিংস পার্টি। তো এখন যদি আপনি একটা নতুন দল করেন এবং সেজন্য যদি আপনার এত সময় লাগে, আপনাকে যদি সেই সময় দেওয়া হয় এবং আপনাকে যদি রাষ্ট্র সহায়তা করে, তাহলে তো এটা লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েশন হলো না। সেটা খেয়াল রাখতে হবে, এই বৈষম্য করা যাবে না। এই বৈষম্যের জন্য কিন্তু আন্দোলন হয়নি। সুতরাং এই যে তারেক রহমান সাহেব যে উৎকণ্ঠা প্রকাশ করেছেন, এই উৎকণ্ঠা প্রকাশের কারণ এগুলো যে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে এবং সেটা তো টের পাচ্ছেন তারা। তারেক রহমান সাহেব বলেননি, কিন্তু ওনাদের সেক্রেটারি
ওনাদের আরেকজন দপ্তর সম্পাদক রিজভী রিজভী সাহেব সাহেব পরিষ্কার করে বলেছে। spell out করেছে। সুতরাং এগুলো যদি করা হয়ে থাকে, আমি জানি না করা হচ্ছে কিনা, যদি করার কোনো চিন্তাও করা হয়ে থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের কাছে বা তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত অনুরোধ নাগরিক হিসেবে এগুলো যেন করা না হয়। আপনারা বিতর্কিত হবেন না। আপনারা মানুষের যে স্বপ্ন দেখেছে 24-এর গণ অভ্যুত্থান, এই স্বপ্ন তো আমরা 71 সালেও দেখেছিলাম, একটা মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন বাংলাদেশ। স্বপ্ন তো পরিবর্তন হয়নি, স্বপ্ন বাস্তবায়ন করে না আমাদের সরকারগুলো, রাজনীতিবিদরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করে না, জনগণের স্বপ্ন। 90 সালে একই স্বপ্নের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, 24 সালের গণ অভ্যুত্থান এবং এক দফা কিন্তু ওই স্বপ্নের জন্য। সুতরাং আপনাকে ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সেটা করবেন, এমন কিছু করবেন না যেটাতে স্বপ্নটা অধরা থেকে যায় অথবা স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আলোচনাটি শেষ করছি। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছে। আমাদের আলোচকরা যেটি বললেন, ঐক্য সংস্কার কিংবা নির্বাচন প্রশ্নে যে সংলাপ হয়েছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বিষয় আলোচনা হয়েছে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছেন যে একটি নির্বাচন আগামী 1.5 বছরের মধ্যে হতে পারে, সেই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা সবচেয়ে বেশি। এছাড়াও জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশাগুলো নিশ্চয়ই পূরণ হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চয়ই ভালোর দিকে যাবে। সবকিছু মিলিয়ে আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।